মানিকগঞ্জে সাটুরিয়ার প্রত্যন্ত গ্রাম। এই গ্রামে 5 জন প্রতিবন্ধী রয়েছে, যার একজনের হাতের আঙ্গুল নেই, একজনের একটি পা নেই, আরেকজন সোজা হয়ে হাঁটতে পারেন না, আরেকজন দৃষ্টি প্রতিবন্ধী। ঠিক এমন 5 জন ব্যক্তি ব্যাংকের তালিকায় কোটিপতি এবং তারা 1,61,00,000 টাকার লোন নিয়েছেন এমনটাই বলছে ব্যাংক। তার পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে মামলাও হয়েছে। দর্শক মণ্ডলী, যে মানুষগুলো সোজা হয়ে হাঁটতে পারে না, হাত নেই, পা নেই, হাতের আঙ্গুল নেই, দৃষ্টি প্রতিবন্ধী, তারাই নাকি নিয়েছে কোটি কোটি টাকা লোন। আমি প্রত্যন্ত অঞ্চলে গিয়ে তাদের সাথে কথা বলে, এলাকাবাসীর সাথে কথা বলে জানতে পেরেছি তারা কোনোদিন ব্যাংকই চোখে দেখেননি এবং এত টাকা তারা কোনোদিন নিজ চোখে দেখেওনি। তাহলে এই সমস্যার সমাধান কোথায়? আমাদের প্রতিবন্ধীরা যারা অন্যের কাঁধে ভর করে চলার কথা, সমাজ যাদের পাশে দাঁড়ানোর কথা, সেই সমাজে এখন তাদের বিরুদ্ধে মামলা দিয়েছে। তারা এখন পালিয়ে বেড়াচ্ছে এবং তাদেরকে পুলিশ গ্রেপ্তারের চেষ্টা করছে। কথা হচ্ছে এই সমস্যার সমাধান কোথায়? দর্শক, সেই সমস্যার সমাধান খোঁজার জন্য আজ আপনাদেরকে নিয়ে এসেছি মানিকগঞ্জের সাটুরিয়া। চলুন আমার সাথে। ঢাকা শহরের পার্শ্ববর্তী জেলা মানিকগঞ্জ। মানিকগঞ্জের সাটুরিয়া থানার এই গ্রামে এক আজব কাহিনী শুনে নিজেই ছুটে গেলাম। এখানে 4 জন প্রতিবন্ধী ও একজন গৃহবধূ রয়েছে, যাদের নামে ব্যাংকে রয়েছে কোটি কোটি টাকার লোন। আয়নাল হক একজন শারীরিক প্রতিবন্ধী, যিনি নিজে সোজা হয়ে হাঁটতে পারেন না। মোহাম্মদ হায়দার জন্ম থেকেই হারিয়েছেন একটি পা। শারমিন হক একজন দৃষ্টি ও শ্রবণ প্রতিবন্ধী। আব্দুর রশিদের একটি হাতের 4টি আঙ্গুলই নেই, তিনিও জন্ম প্রতিবন্ধী। এই এলাকার সবাই এদের চেনেন প্রতিবন্ধী হিসেবেই। এই মানুষগুলোর কাছে জীবনটা একটা বোঝা। প্রতিনিয়ত তাদের শরীরের সাথে যুদ্ধ করে বাঁচতে হয়। এই মানুষগুলো অন্যের উপর নির্ভরশীল, কারো সহযোগিতা কিংবা কারো দানে চলে এদের জীবন। এই মানুষগুলো কোনোদিন ব্যাংকে যায়নি, ব্যাংকে নাই কোনো অ্যাকাউন্ট এদের, অথচ এই মানুষগুলোর নামেই ব্যাংকে রয়েছে কোটি কোটি টাকার লোন। কিভাবে? দর্শক মণ্ডলী, আমার পেছনে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন তিনি একজন প্রতিবন্ধী। তিনি সোজা হয়ে হাঁটতে পর্যন্ত পারেন না। নাম আয়নাল হক। এই আয়নাল হকের ভাগ্যের নির্মম কি পরিহাস চিন্তা করুন। সে আজ ব্যাংকে 1,61,00,000 টাকা দেনা, তার নামে মামলা হয়েছে, পুলিশ তাকে খুঁজছে। সম্ভবত এটি বাংলাদেশ বলেই সম্ভব। এমন একজন প্রতিবন্ধী ব্যক্তি কিভাবে 1,61,00,000 টাকার দেনা হয় এবং পুলিশ তাকে খোঁজে। চলুন বিস্তারিত আয়নাল হকের কাছ থেকে শুনি। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, কি হয়েছে বলুন তো আপনার সাথে? আমার সাথে চিটের বাটপারি করা হয়েছে। মানে আমি এক এনজিওতে আমাদের ডাকে নিয়েছিল, পরে তারা বলছে যে তোমাদের প্রতিবন্ধী ভাতা দেওয়া হবে, তো আসো তোমরা তোমাদের নিয়ে কাজ করবো। তো আমরা 3-4 বার গেছি। তা 3-4 বার যাওয়ার পরে আমাদের বলে যে ভোটার আইডি কার্ড ছবি দাও। তো দিছি, তারপরে আমাদের সাথে তাদের যোগাযোগ নেই। কিন্তু পরবর্তীতে 15 বছর পরে শুনি যে আমাদের নামে মামলা হয়েছে, দাবি করতেছে 1,61,00,000 টাকা। আচ্ছা, আপনি 1,61,00,000 টাকা লোন নিয়েছেন, সেটা বলতে চাচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ। জি, সেটা। আচ্ছা, আপনি কি কখনো ওই ব্যাংক থেকে লোন নিয়েছেন? জি না, আমি কখনো ওই ব্যাংকে চিনি না। আমি ব্যাংক কর্তৃপক্ষ, আমি মানে ব্যাংক কোথায় আছে এটাও জানি না, আর কিভাবে এটা তোলা হয়েছে আমি তাও জানি না। জি না। কিন্তু এখন কি অবস্থা চলছে? আপনাকে এখন কি মামলা চলে? জি, এখন মামলা চলতেছে, এখন মামলা দায়ের আছে। আমরা পরশুদিন মামলায় তারিখে গেছিলাম। আপনি হাজিরা দিয়ে এসেছেন? জি, হাজিরা দিয়ে আসছি। আচ্ছা, কি বলতে চাচ্ছে যে আপনাকে এই টাকা পরিশোধ করতে বলছে? জি, আমাদেরকে তারা টাকা পরিশোধ করতে বলছে। জি, পরিশোধ করতে বলছে। আচ্ছা, আপনার সাথে এই প্রতারণাটা কে কে করলো বলেন তো? আমাদের এলাকারই একজন প্রভাবশালী লোক, অলোক রায় নামে সবাই চিনে। সে সাংবাদিকতা করে। সে আমাদের সাথে এরকম একজন সাংবাদিক আপনাদের সাথে প্রতারণা করেছে। কয়জন আপনারা এরকম প্রতারিত হয়েছেন? যে আমরা এখানে 5 জন আছি। 5 জন প্রতিবন্ধী? 5 জনই প্রতিবন্ধী? মানে 5 জন প্রতিবন্ধী লোকের নামে লোন উঠিয়েছে, যেটা আপনারা আসলে জানেনই না? জি না, আমরা এগুলো জানি না।
এখন আপনাদের বিরুদ্ধে মামলা চলে, আপনার হাজিরা দিচ্ছেন। জি, এখন আমরা হাজারে দিতেছি, মামলা চলতেছে। আমাদের কাছে নোটিশ আসার পরে আমরা এটা জানছি, তাছাড়া এর আগে আমরা জানি না কখন। আর যতবারই নোটিশ আসছে সবগুলো সে লুকায় ফেলছে, সে আমাদেরকে দেখায় নাই, আমরা জানিও না গেলে। পরবর্তী যখন সে এলাকা থেকে চলে গেছে তখন আমাদের কাছে হঠাৎ করে একটা নোটিশ আসছে, পরে আমরা জানছি, তারপরে আমরা এই অবগত হয়েছি। এখন ওই ঢাকা জজ কোর্টে যে আমরা হাজিরা দিতেছি। জি, আপনার কি মনে হয় এটা দিয়ে পরবর্তীতে কি হতে পারে, যে আমরা আপনারা কি আশঙ্কা করছেন? আমরা তো অনেক ভয়ভীতিতে আছি, কারণ আমাদের তো কিছুই নাই। আমাদের যদি ধরে নেয়, আমাদের বাচ্চা আছে, ছোটো ছোটো দুটো ছেলে আছে, তারা তো অসহায়, না খেয়ে মরবে। এটা আমরা এখন খুবই দুশ্চিন্তায় আছি। আমাদের এখন মানে মনে চায় যে দুনিয়া থেকে চলে যায়, এরকম মনে হয়। কিন্তু সে যে কাজটা করছে আমরা চাই তার বিচার হোক, সে বিচারে আওতায় আসুক, জানি আমরা আমাদের মতো কেউ জানি এরকম ফাঁদে না পড়ে। আর যদি বিচারে আসে তাহলে অবশ্যই বাংলাদেশের মানুষ এটা জানবে। এবং সরকারের কাছে একটা অনুরোধ, যে আমাদের যেন তারা দেখে এবং এর বিচারটা যেন তাড়াতাড়ি করে, আমরা যেন এরকম প্রতারিত না হই। দর্শক মণ্ডলী, দেখুন, আমরা যখন স্বাভাবিক মানুষ ব্যাংকে লোন নিতে যাই তখন আমাদের হাজারটা ডকুমেন্টস দিতে হয়। আমাদের 14 গোষ্ঠী, বাপ দাদা চাচা মামা খালু ভাই কি করে সেটার একটি তদন্ত হয়, আমাদের বাড়িতে বারবার আসা হয়। অথচ 1,61,00,000 টাকা এই প্রতিবন্ধীর নামে বরাদ্দ হলো। আমার প্রশ্ন হচ্ছে, ব্যাংক কর্তৃপক্ষ সেদিন কি করেছিল? তারা কি যথাযথভাবে তদন্ত করে এই লোন দিয়েছিল? যদি সেটা না দেয় তাহলে এই প্রতিবন্ধী কেন এই লোনের দায় নেবে? বাহ, এই তো আমাদের সমাজ। যে সমাজে হবার কথা ছিল প্রতিবন্ধী সহায়ক, সেই সমাজ হয়েছে প্রতিবন্ধী নিপীড়ক। যে মানুষগুলো এদের সাহায্য করার কথা, তারাই এদের ফেলেছে মহাবিপদে। দর্শক মণ্ডলী, আমার পাশে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন, ওনার নাম হায়দার। ওনার বয়স 45 বছর এবং ওনার বয়স যখন 3 বছর ছিল ঠিক তখন ওনার একটি পা পুরোপুরি অকেজো হয়ে শুকিয়ে যায় এবং তারপর থেকে তিনি প্রতিবন্ধী জীবনযাপন করছেন। এই মানুষটি প্রতিবন্ধী এবং অসহায়। এখানকার স্থানীয় ধামরাইস্থ বিভিন্ন বাজারে, বিভিন্ন দোকানপাটে তিনি চেয়ে চিনতে খেয়ে জীবনযাপন করেন, তিনি নিজে রোজগার করতে পারেন না। বাস্তব অবস্থা এই হলেও ব্যাংকের দৃষ্টিতে তিনি কোটিপতি এবং তার কাছে ব্যাংক কর্তৃপক্ষ 1,61,00,000 টাকা পায়। তিনি নাকি ব্যাংক থেকে লোন নিয়েছিলেন। পুরো ঘটনাটি একটু তার কাছ থেকে শুনি। কি হয়েছিল বলেন তো? যে উনি বলছিল যে আসেন আমরা প্রতিবন্ধী নিয়ে কাজ করি, যে তোমাদের ভাতার কার্ডটা দেওয়া হবে, যে কোনো সুযোগ সুবিধা আসলে তোমাদের দেবো। তো দেওয়ার কথা বলে উনি আমাদের আর কোনো কিছুই নেন, এমনি আইডেন্টি কার্ডের ফটোকপি নিছে, ছবি টবি নিয়ে আমরা এই ব্যাংকটা লোনের ইটি করছে। আমরা কিছুই জানি এর সম্পর্কে কিছুই জানি না। আচ্ছা, আপনি কখনো ওই ব্যাংকে গেছেন? না, কখনো যাই নাই, কখনো যাইও নাই, কোনো জায়গায় ইটি করি নাই। আপনি কখন জানতে পারলেন যে আপনার নামে এত বড় একটা লোন? জানলাম একজনে, যে আয়নাল, তার কাছে আসছে, আসার পরে সেটা আমি জানলাম, তাছাড়া আমি জানি না। পরে সে আমাকে বলার পরে তারপরে জিনিসটা জানলাম, তারপরে বললো, শোনার পরে তাছাড়া আগে কখনো জানিও নাই যে এইটা এতবারে টাকা পয়সা, যে টাকা 2 কোটি টাকা, এটা কখনো আমরা খাইও নাই, কোন জায়গা থেকে দেও না। আর আমরা এই প্রতিবন্ধী মানুষে না এত কোটি টাকাই না, আমরা কি করে আমরা এই লোন চালাবো? আমাদের ব্যক্তিগতভাবে জানতে চাই, আপনি এতগুলো টাকা কোনোদিন চোখে দেখছেন? না, দেখি নাই স্যার, কখনো দেখি নাই। আপনি কি করেন পেশায়? আমি চায় চিন্তা খাই অথবা ছাতার কাজ করি সাটুরিয়া বাজারে। আমাদের সাটুরিয়া বাজারে সবাই জানে, ধামরাই সাটুরিয়া সব জায়গায় আমাকে চেনে। আমি প্রতিবন্ধী মানুষ, আমি চায় চিন্তা খাই অথবা এই ছাতার কাজ করি বৃষ্টির সিজনে। এখন তো আপনাদের নামে মামলা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, মামলা হয়েছে, এটা উনি হাজিরা দিয়েছি। গেছিলাম কিছুদিন আগে, 5-7 দিন হয় গেছি, এখানে ঢাকা কোর্টে গেছিলাম, জজ কোর্টে। আপনারা এখন কি চান? এখনও যে কোনো একটা আল্লাহর রহমতে একটা সমাধান চাই, যে বাঁচতে চাই। দর্শক মণ্ডলী, যে মানুষটি নিজে চলতে পারেন না, এই বাঁশের উপর নির্ভর করে যার জীবন চলে, যিনি নিজে হাঁটতে পারেন না, বাঁশের পায়ে ভর করে হাঁটে, সেই মানুষটির উপর 1,61,00,000 টাকার দেনা। আমি ঠিক জানি না একটি ব্যাংক কিসের ভিত্তিতে এই লোন স্যাংশন করলো। যেই মানুষটি কোনোদিন ব্যাংকে যাননি, যে মানুষটি কোনোদিন এত টাকা চোখে দেখেননি, আজকে সেই মানুষটি কিভাবে দিবে এই টাকা? তার উপরে তার বিরুদ্ধে মামলা হয়েছে, পুলিশ তাকে খুঁজছে। হয়তো একদিন দেখব এই বাংলাদেশে প্রতিবন্ধী মানুষটি গ্রেপ্তারও হয়েছে।
এটাই কি আমাদের রাষ্ট্রে চলতে থাকবে? এর শেষ কোথায়? এর সমাধান আমরা রাষ্ট্রের কাছে জানতে চাই। দর্শক মণ্ডলী, আমার পাশে যাকে দাঁড়িয়ে থাকতে দেখছেন ওনার নাম শারমিন হক। উনি একজন স্বামী পরিত্যক্তা দৃষ্টি প্রতিবন্ধী মহিলা, যিনি সাভার সিআরপিতে হস্তশিল্পের কাজ করেন। উনিও এই 1,61,00,000 টাকার যে লোন, তার একজন অংশীদার। তার বিরুদ্ধেও মামলা হয়েছে। আসলে কি হয়েছিল তার কাছ থেকে একটু শুনি। আপা, আমাদেরকে একটু বলেন তো কি হয়েছিল? আমাকে আর একটু জোরে বললে আমি শুনতে পারবো, আমার কানেও সমস্যা, আমি এক কানে ছোট থেকে। আচ্ছা, মানে আপনার সাথে কি হয়েছিল? এই যে এটা লোন হয়েছে, এটা কিভাবে হলো, আপনি কিভাবে জানলেন? আসলে আমি লোনের ব্যাপারটা জানতাম না, কিন্তু ওই যেখানে যারা লোন নিছে তাদের ব্যাপার আমি জানি না। তো আমি 2004 সালে এই, একটা আপুর মাধ্যমে শুনছি যে এরকম সেলাই কাজ শেখাচ্ছে THDC-তে। তো THDC-তে গিয়ে সেলাই কাজ শিখলে তোমাদের ভালো হবে। বেশ ভালো কথা, আমি সেলাই কাজ শিখছি, ওখানে ভর্তি হয়েছি। ভর্তি হওয়ার পর ওখানে একটা আমার মেট্রিক পরীক্ষার সার্টিফিকেটটা নিছে, নেওয়ার পর নাম সই রাখছিল। ওই নাম সই নেওয়ার পর প্রায় 3 মাস ট্রেনিং করছি। ট্রেনিং করার পর আমরা আর কিছুই জানি না। ওই পর্যন্ত ওদের THDC-র সাথে যোগাযোগ ছিল, এরপর আর কোনো যোগাযোগ ছিল না, আমরা জানতামই না। পরে এখন মামলা কাগজটা হাতে আসার পর আমরা জানতে পারলাম যে এরকম এই হয়েছে, কিন্তু কে বা কারা কিভাবে করলো এটা আমরা কিচ্ছু জানি না। জানলেন কবে যে হয়েছে? এটা কবে জানতে পারছেন? এটা আমার তারিখটা মনে নাই, মা দেখ হবে। হ্যাঁ হ্যাঁ এখন তো শুনেছেন যে আপনাদের বিরুদ্ধে মামলা হয়েছে। হ্যাঁ, শুনছি। আচ্ছা আচ্ছা, এখন কি ভাবছেন কি হতে পারে? এটা আমরা যেহেতু জানি না, আর এই ব্যাপারে যারা লোন নিছে আমাদের অজান্তে, তারা হয়তো বা মানে আমার ধারণা যদি কোনো কিছু করেই থাকে তাহলে তারা করছে। আমাদের জন্য যদি করে থাকে তাহলে সেটা তো আমরা পাইলাম না কেন? টাকাটা আমরা দেখিও নাই, আমরা হাতেও নেই নাই, অথচ আমার নামে মামলা করে বসছে। এটা তো ঠিক না। আর আমরা এটা দায় নিতেও পারবো না, কারণ আমরা জানিও না, আমরা এটা দেখিও নাই। আপনি এখন কি চান? আমরা চাই আমাদের এইভাবে যে হয়রানি করলো এটার একটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা, কারণ আমরা ডিজেবল পারসন, আমরা কোনো মতে খেয়ে পরে বেঁচে আছি। এর মধ্যে এত বড় মামলাটা দিল, এখানে আমাদের মানে দৈনন্দিন জীবনযাপনে ব্যাহত হচ্ছে। আর দ্বিতীয়ত আমরা একটু ভীত সন্তুষ্ট, কারণ আমরা যতদূর শুনছি যে এই লোনটা নিলে পারে অনেক কষ্টে মানে অনেকের জায়গা জমি হারিয়ে তারা ইটি করছে, কিন্তু আমরা যেখানে নেই নাই সেখানে আমরা দিবও না, আমরা দায় নিবও না। আপনারা দুশ্চিন্তায় আছেন যে বড় আরো বিপদ না আসে। ওর একটা বিপদ না আসে। আপনারা কি চান এখন? আমরা চাচ্ছি যে মামলা থেকে প্রত্যাহার করার জন্য, আর দ্বিতীয়ত আমাদের যে হয়রানি করলো এটা একটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। দর্শক মণ্ডলী, শুরুতেই আপনাদেরকে একটা হাত দেখাই, 4টি আঙ্গুলই নেই। তিনি একজন প্রতিবন্ধী মানুষ, স্থানীয় বাজারে ধামরাই এবং এই বাজারটার নাম কি? সাটুরিয়া। এই বাজারে তিনি কলা বিক্রি করেন। এই ব্যক্তিটি অত্যন্ত অসহায়, দরিদ্র এবং প্রতিবন্ধী, কিন্তু ব্যাংকের দৃষ্টিতে তিনি কোটিপতি এবং তিনি ওই 1,61,00,000 টাকা লোনেরই একজন অংশীদার এবং তার কাছেও এই লোনটি চাওয়া হচ্ছে এবং তিনি এই মামলার একজন আসামি। আমি বিস্তারিত একটু তার কাছ থেকে শুনি। একটু বলেন তো কি হয়েছিল? আমাদেরকে সর্বপ্রথম বলছিল আপনাদেরকে আমরা প্রতিবন্ধী ভাতা দিব, আপনি ভোটার আইডি কার্ড দেন এবং ছবি দেন, এগুলা নিছে। তারপর হলো আমাদেরকে ওগুলা আর কোনো কিছু দায়টাই নাই, এই প্রতিবন্ধী ভাতার কথাকে কার্ড আর ছবি নিয়ে কিন্তু লোন করছে। এখন আমরা 2 মাস আগে এটা শুনতেছি এবং 2 মাস আগে কেসেরই পাইছি, আমরা কাগজ পাইছি যে আমাদেরকে এই লোনের মধ্যে ফেসাইছে, অথচ আমরা একটা টাকা ওইয়ার মধ্যে নেই নাই, আমরা জানিও না কবে আনছে, এটা দেখিও নাই। এই হলো আমাদের কথা। আমরা এখন এখান থেকে মুক্তি চাই এবং আমাদেরকে হয়রানি করলে এদের নাকি আমরা শাস্তি চাই। যে মানুষটির হাতে 4টি আঙ্গুল নেই, সে নাকি ব্যাংকে গিয়ে এত টাকা লোন নিয়েছে। ব্যাংক কর্তৃপক্ষের কাছে জানতে চাই যে একটা লোন দেওয়ার জন্য কতটুকু তদন্তের দরকার হয়, মানুষকে ব্যাংকে যেতে হয় কি না, গ্যারান্টার লাগে কি না এবং তার আত্মীয় স্বজন সাক্ষী লাগে কি না, কিসের ভিত্তিতে তাদেরকে লোন দেওয়া হলো এবং এই লোন নিয়ে যারা লুটপাট করলো তাদের কি হবে। আমি জানি না, আমাদের দেশ বাংলাদেশে অনেক কিছুই তো সম্ভব হয়, হয়তো একদিন দেখব যে এই প্রতিবন্ধী মানুষগুলো, এই অসহায় মানুষগুলো একদিন জেল খাটছে। আর যারা এই প্রতারণা করে বাটপারি করে কোটি কোটি টাকা নিয়ে লুটপাট করলো
তারাই হয়তো একদিন আলিশান জীবনযাপন করবে, আমাদেরকে এটাই দেখতে হবে। আমি জানতে চাই যে এই সমস্যার সমাধান কোথায়। মূলত টার্গেট অন সোসাইও ইকোনমিক ডেভেলপমেন্ট ফর কমিউনিটি TSDC নামে একটি NGO এই প্রতিবন্ধী মানুষগুলোর সাথে প্রতারণা করেছে। তারা বাড়ি বাড়ি গিয়ে এই মানুষগুলোকে প্রতিবন্ধী ভাতার কার্ড দেবার কথা বলেছে, যে কার্ড দিয়ে মাসে মাসে পাওয়া যাবে ভাতা। সেই কার্ডের জন্য দিতে হবে ছবি ও NID কার্ড। সরল মনে দুমুঠো খেয়ে বেঁচে থাকার আশায় এই মানুষগুলো তাদের NID ও ছবি তুলে দেয় NGO কর্মীদের হাতে। একইভাবে ওই NGO থেকে প্রতারিত হয়েছে আরও এক গৃহবধূ। আমি আসলে লোনের বিষয়টা জানি না, বুঝছেন। আমি মনে করেন উনি আমাকে দেয় যে আমার এখানে মাঝে মাঝে আইসে আপনি একটু কাগজপত্রগুলো একটু লেখা দিন। তা আমি ওই যে মনে করেন মাসে 1 দিন বা 2 দিন বা কোনো মাসে যাইতাম মনে হয়, ওইভাবেই আর কি যাইয়া উনি ওই যে অফিসিয়াল কাগজপত্র কলম টলম কিন্তু ওগুলির বাউচার আর কি যাইয়া লিখতাম ওতে। আর মনে করেন 500, 1000 বা 200, 300 এরকম রিক্সা ভাড়া আর কি যা হয় আর কি তাই আমার দিত। এই ছিল ওনার সাথে আমার লোন নিব না নিব বা কী আসয় বিষয় এই সম্পর্কে মনে করেন আমাদের সাথে কোনো কথাই হয় নাই বা আমরা জানিও না এইসব বিষয়ে, বুঝছেন। এই হলো অবস্থা। পরে আমার যখন চিঠি আসছে পরে আমি জানাইছি যে আমার ব্যাংক থেকে কেন চিঠি আসে আমার নামে। পরে বলে আপনার নামে চিঠি আসছে, আমি তো এত বুঝতে পারি না। পরে চিঠি আমার হাজব্যান্ডের কাছে পড়ছে, পরে উনি আবার নিয়ে গেছে, দোকান থেকে নিয়ে গেছে। পরে আর অনেক দিন আবার আসে নাই, পরে আবার আসছে। পরে আমি জানাইছি আর কি, দীপঙ্করের জানাইছি যে এরকম। পরে দেখা গেল যে ও আর কি এটা করে পরে আমার যে এরকম গ্যারান্টর দিছে এই ধরনের আর কি। পরে ও জানাইলো আমার যে, কিন্তু এই সম্পর্কে আসলে আমি কিছুই জানতাম না, এই অবস্থা। পরে তো দেখলেন যে মামলা হয়েছে, মানে পরে ওরা আরও যাদের দিছে 4-5 জন, মানে আমি একা না, আরও যে 4-5 জন আছে, শারমিন বা ওই যে হায়দার আলী বা ওরা যে আছে, যে সবার নামে পরে দিছে। দেওয়ার পরে তো পরে যে মামলা দিছে ওরা, আমি পরে আমার ওর সাথে রাখছে, আমিও ওখানে ছিলাম, সিগনেচার করছি। আপনারা কখনো ওই ব্যাংকে গেছিলেন? না, আমি কখনো যাইনি এবং ব্যাংকের কারোর সাথে আমার কোনো দেখাও হয় নাই, জানিও না। ব্যাংকের কোনো লোনের পেপারে আপনি সাইন করেছিলেন? না, আমি ব্যাংকের লোনের পেপারে কোনো সাইন করি না, আমার মনেই পড়ে না ব্যাংকের লোনের পেপার। না সাইন করিনি। এখন তো শুনলাম যে বিষয়টা মামলা হয়ে গেছে, আপনারা কি প্রস্তুতি নিচ্ছেন, কি করবেন? এখন আমি চাই যেভাবে মনে করেন আমরা এই থেকে যেমন মুক্তি পেতে পারি, কারণ আমরা সাধারণ মানুষ, আমরা মনে করেন আমাদের ওই এত টাকা দেওয়ার মতন যে ব্যাংক যে এই টাকাটা যে দিল, কি ভিত্তিতে টাকাটা তারে দিল, আমরা গ্যারান্টর যে মনে করেন যে এই যে গ্যারান্টরগুলি যারা 4-5 জন আছে তাদের কি পরিস্থিতি, তারা কি টাকাটা দিতে পারবে কি না পারবে, সেটা তো ব্যাংক জানা উচিত ছিল বা দেখানো। সে বললো আর অমনি সে তাকে টাকাটা দিয়ে দিল। তা আমি তো মনে করি এর সাথে মনে করেন আরও কারো জড়িত না থাকলে এইভাবে হেনস্থ হইতে পারে না, এইভাবে লক্ষ লক্ষ টাকা এইভাবে চলে যেতে পারে না, কোনোভাবেই সম্ভব না। এটা যেভাবে হোক একটা সমাধানের দিকেই আমি আশা করি যে এটা যেভাবে হোক একটা সমাধান হোক। এখন কথা হচ্ছে, ব্যাংক থেকে লোন তোলা কি এতই সহজ যে মানুষগুলো কোনোদিন ব্যাংকে যায়নি, তাদের নামে কিভাবে লোন পাস হয়? টার্গেট অন দ্য সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট ফর দ্য কমিউনিটি নামীয় একটি NGO আমার মক্কেলদেরকে প্রতিবন্ধী ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আমার মক্কেলদের নিকট হইতে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে আমার মক্কেলদের নাম ব্যবহার করে প্রতারণামূলকভাবে তাদের নামে বিপুল পরিমাণ ঋণ ব্যাংক থেকে গ্রহণ করেছে। মূলত আমার মক্কেলরা কেউই এই ঋণের বিষয়ে অবগত ছিলেন না, কোনোদিন ব্যাংকেও যাননি।
মূলত আমার মক্কেলেরা প্রত্যেকেই প্রতিবন্ধী। এরা কেউ চোখে দেখেন না, কেউ হাঁটতে পারে না, কারো হাত নেই। এমত অবস্থায় এই মামলাটি বর্তমানে অর্থঋণ আদালত আইন ঢাকাতে বিচারাধীন আছে। আমরা আদালতে সাক্ষ্য প্রমাণের মাধ্যমে উপস্থাপন করব যে এই ঋণ গ্রহণে আমার মক্কেলদের কোনো সম্পৃক্ততা ছিল না। বাংলাদেশের আইন অনুযায়ী কোনো ব্যক্তিকে তার জ্ঞাতসারে ও সম্মতি ছাড়া আর্থিক দায়ে আবদ্ধ করা যায় না। সেই প্রেক্ষিতে এই ঋণ চুক্তির বৈধতা নিয়েই আমরা আদালতে প্রশ্ন তুলব। একই সাথে ঋণ অনুমোদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংক, বিশেষ করে কেওয়াইসি প্রক্রিয়া সঠিকভাবে অনুসরণ করা হয়েছে কিনা সেটিও এই মামলার একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইতিমধ্যে যারা এই মামলার সাথে সংশ্লিষ্ট তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ আমরা গ্রহণ করছি, যার মধ্যে রয়েছে ফৌজদারি প্রতারণার অভিযোগ দায়েরের প্রস্তুতি এবং সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই বাছাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো যে মানুষগুলোর কাছে নিজের জীবনযাপনই একটি সংগ্রাম। তাদের উপর যদি এভাবে কোটি টাকার ঋণ চাপাই দেওয়া হয় তাহলে এটি শুধু আইনগত সমস্যা নয়, এটি একটি গভীর মানবিক সংকট। যে মানুষগুলো নিজের শরীরের বোঝা বহন করতে পারে না, তাদের কাঁধে কোটি টাকার ঋণ চাপানো এটা কোনোভাবেই ন্যায়সঙ্গত হতে পারে না। আমরা আদালতের প্রতি পূর্ণ আস্থা রাখি। আশা করছি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হবে। দর্শক মণ্ডলী, প্রতিবন্ধী মানুষগুলো জীবনটাই যাদের কাছে একটি বোঝা, তার উপর এখন জেঁকে বসেছে মামলার বোঝা, ঋণের বোঝা। আর আমাদের সমাজের উচ্চশিক্ষিত মানুষগুলো এই প্রতিবন্ধী মানুষদেরকেই ব্যবহার করে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। মানসিকতার উন্নতি এবং মানুষকে সত্যিকার অর্থে মানুষ হলেই এই সমস্যার সমাধান সম্ভব। দর্শক মণ্ডলী, আপনার চোখ কান খোলা রাখুন। আপনার চোখেও যদি এমন কোনো সমস্যা দেখা যায় তাহলে আমাদের মাধ্যমে সমাধান খোঁজার চেষ্টা করুন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোথাও অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। খোদা হাফেজ।